দই জমানোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা আর নয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিট সময় লালচে মিষ্টি দই রেসিপি। এই মিষ্টি দইটা যেমন লাল কালারের হবে তেমনই কিন্তু ঘন আর টেস্ট হবে একদম দোকানের মতো। আর খুব কম সময় সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চাইলে এই পদ্ধতিতে এই লাল মিষ্টি দই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। দই বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়েছি 1 লিটার গরুর দুধ। এবার কড়াইয়ে অল্প জল দিয়ে এবারে 1 লিটার গরুর দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে নিয়েছি একটা 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ। দই তৈরি করে নেওয়ার জন্য গরুর দুধ দিয়েও এই দইটি বানিয়ে নেওয়া যায়, তবে এখানে গুঁড়ো দুধটা দিলে দইটার টেস্টটা বেশি ভালো হয়। তো 1 প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু এই সময় কুসুম গরম রয়েছে। কুসুম গরম থাকতে থাকতে এই গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধ বেশ কিছুক্ষণ সময় জাল করে ঘন করে নেওয়ার সাথে সাথে এখানে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ মতো টক দই। মিষ্টি দইটা বানানোর জন্য এখানে আমার 3 চামচ মতো টক দই হলে যথেষ্ট। এবার এই টক দইটা ছাঁকনির মধ্যে রেখে বেশ কিছুক্ষণ সময় জলটা ঝরিয়ে নিচ্ছি। দুধ বেশ কিছুক্ষণ সময় জাল করে ঘন করে নিয়েছি। 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছিলাম, তা থেকে মোটামুটি 500 মিলিলিটার মতো দুধ রয়েছে। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। তো চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে এখানে যদি মিষ্টির পরিমাণ বেশি দেন সেক্ষেত্রে দই বীজ বা টক দইয়ের পরিমাণটা বেশি দিতে হবে, নাহলে কিন্তু দইটা একটু জমতে অসুবিধা হবে বা সময়টা বেশি লাগতে পারে। এরই সাথে এখানে ফ্লেভারের জন্য 4টে এলাচ দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে চিনি এবং এলাচ এই দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো চিনি এবং এলাচ দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, আর অল্প কিছুক্ষণ সময় এই দুধটা আবারও জাল করে নিয়েছি। এবার এই দুধটা এক সাইডে রেখে দিচ্ছি, আর দুধটার মধ্যে যাতে সর না পড়ে তার জন্য দুধটা মাঝে মধ্যে এভাবে করে নাড়াচাড়া করে নেব। এবার ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের একটু বেশি চিনি। তো চিনির পরিমাণটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি দইটা একটু বেশি লাল পছন্দ করেন সেক্ষেত্রে 3 চামচের একটু বেশি চিনি এখানে ব্যবহার করতে পারেন। আর যদি দইটা হালকা পছন্দ করেন সেক্ষেত্রে এখানে 2 চামচ মতো চিনি দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি, আর বেশ কিছুক্ষণ সময় এই চিনিটা এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, আর এটা গলে যাওয়ার পর এর মধ্যে খুব সুন্দর একটা হালকা লালচে কালার চলে আসছে। যখন দেখবেন এই চিনিটা গলে যাওয়ার পর হালকা লালচে কালার চলে আসবে তখন গ্যাসের ফ্লেম লোতে করে দিতে হবে। তো গ্যাসের ফ্লেম আমি লোতে করে দিয়েছি, আর বেশ কিছুক্ষণ সময় এভাবে করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এই চিনির ক্যারামেলটা আগের তুলনায় আরও একটু লালচে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে এভাবে করে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন এর মধ্যে খুব সুন্দর একটা গাঢ় লালচে কালার চলে আসবে। তো যখন গাঢ় লালচে কালার চলে আসবে তখন যে দুধটা আমি আগে থেকে গরম করে রাখছিলাম দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু গরম থাকতে হবে, দুধটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে দুধটা এর মধ্যে দিয়ে দিলে দুধ অনেক সময় কেটে যেতে পারে। তো দুধ গরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এই ক্যারামেলের মধ্যে দুধ দেওয়ার সাথে সাথে দেখবেন ক্যারামেলটা উদলে উঠবে, আর সাথে সাথেই কড়াইয়ের মধ্যে অল্প একটু চিটে যাবে। তো এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই। বেশ কিছুক্ষণ সময় ক্যারামেলের মধ্যে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে দেখবেন ক্যারামেল খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। তো ক্যারামেলটা তৈরি করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম, এবার গ্যাসের ফ্লেম অন করে মিডিয়ামে করে দিয়েছি, আর বেশ কিছুক্ষণ সময় খুব ভালোভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ক্যারামেল এই দুধের সাথেই মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলের মধ্যে অল্প অল্প করে সব গরম দুধ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর আবারও বলছি দুধটা যেন গরম থাকে, না হলে কিন্তু ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়ার পর অনেক সময় কেটে যেতে পারে। তো গরম দুধ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা এই দুধের কালারটা কতটা লালচে হয়ে গেছে, কালারটা কিন্তু খুবই ভালো লাগছে। আর এই ক্যারামেলটা মিশিয়ে নেওয়ার পর অল্প কিছুক্ষণ সময় দুধটা জাল করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা করার জন্য মাঝে মধ্যে এভাবে হাতা করে দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে করে দুধের মধ্যে কোনো রকম সর না আসে। এবার যে দই বীজটা ছাঁকনির মধ্যে নিয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, এই সময় দেখুন কতটা জল এই দই বীজ থেকে বের হয়ে আসছে। এবার এই দই বীজ বা টক দইটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফাটিয়ে নিচ্ছি, যতক্ষণ না এটা একদম ক্রিমের মতো হয়ে আসছে। তো দই বীজ বা টক দই বেশ কিছুটা সময় হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এটা দেখুন একদম ক্রিমের মতো হয়ে আসছে। এবার যে দুধটা আমি আগে থেকে রেখে দিয়েছিলাম এই দুধটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, আর দুধের মধ্যে একটা আঙুল দিয়ে দেখে নিলাম দুধটা কিন্তু অল্প একটু গরম রয়েছে। আঙুল দিয়ে ডোবালে আঙুলটার মধ্যে গরমটা সহ্য করে নেওয়া যাবে, এরকম গরম রয়েছে। এবার এই দুধটা এই দই বীজের মধ্যে দিয়ে দিচ্ছি।
তো এর মধ্যে সব উষ্ণ গরম দুধটা দিয়ে দিয়েছি আর একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, এর মধ্যে যাতে কোনো রকম টক দই ঢিলাভাব না থাকে। তো বেশ কিছুক্ষণ সময় এর মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর দেখুন এই মিশ্রণটার উপরে অল্প একটু বাবেলসের মতো তৈরি হয়েছে। এবার এখানে নিয়ে নিয়েছি কতগুলো স্টিলের বাটি, আর এই বাটিগুলোর মধ্যে পরিমাণ মতো এই দুধের মিশ্রণ নিয়ে নিচ্ছি। স্টিলের বাটিগুলোর মধ্যে সব দুধের মিশ্রণটা সম পরিমাণে চালিয়ে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি। জলটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি আর এর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা রেখে দিচ্ছি, আর একটা একটা করে স্টিলের এই বাটিগুলোর মধ্যে রেখে দিচ্ছি। সব স্টিলের বাটিগুলো এই থালার মধ্যে রেখে দিয়েছি। এবার এই স্টিলের বাটিগুলোর উপরে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি, তার উপরে আবার একটা ঢাকনা দিয়ে দিলাম। আর এই ঢাকনাটা দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে মোটামুটি 10 মিনিট মতো সময় এভাবে ঢেকে রেখে দেব। 10 মিনিট মতো সময় ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা এভাবেই রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি, আর এটা এভাবেই আরও 2 ঘন্টা মতো সময় রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর 2 ঘন্টা মতো সময় এটা এভাবেই রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা বাদে এবার ঢাকনা খুলে এই দইগুলো দেখে নিয়েছি দইগুলো কতটা ভালোভাবে জমছে। তো দেখুন বন্ধুরা, দইগুলোর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা দইয়ের কালার চলে আসছে। আর এই দইগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভালোভাবে জমছে। দইটা কিন্তু এপাশ ওপাশ করলেও কোনো রকম পড়ে যাচ্ছে না, দইটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। তো এগুলো আপনারা এই অবস্থায় খেতে পারবেন। তো দই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই খেতে খুব ভালো লাগে, তার জন্য এটা 2 ঘন্টা মতো ফ্রিজে রাখার পর এবারে দইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। কড়াই থেকে বের করে স্টিলের বাটিগুলো 2 ঘন্টা মতো সময় ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা বাদে এই দইগুলো দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দইগুলো কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। বাটিটা অপর সাইডটা উল্টে দিচ্ছি, তবুও কিন্তু দইটা কোনো রকমভাবে পড়ছে না। খুব সুন্দরভাবে দই সেট হয়ে গেছে। আর দইয়ের মধ্যে কালারটা দেখুন কতটা সুন্দর আসছে, আর দইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দোকানের দইয়ের তুলনায় কোনো অংশে কম নয়। তো দই খেতে ইচ্ছা হলে ঘন্টার পর ঘন্টা দই জমানোর ঝামেলা ছাড়া এইভাবে একবার বাড়িতে দই বানিয়ে দেখুন, খেতে যেমন ভালো হবে, বানানো কিন্তু খুবই সহজ। তো চাইলে এই পদ্ধতিতে এই মিষ্টি দই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর দইটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দইটা কতটা সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়েছে, একদম চাপচাপ মিষ্টি দই। তো এইভাবে চাপচাপ মিষ্টি দই বাড়িতে বানিয়ে দেখুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।